নারায়ণগঞ্জ চারুকলার পরিবেশটা আমার খুবই ভালো লাগছে, এই কারণে আমি নারায়ণগঞ্জ চারুকলাতেই আমি থেকে গেলাম আর কি। সেখানে মশালের পরিবর্তে হাতে হচ্ছে কলম ছিল, পেন্সিল ছিল, খাতা ছিল, ক্যানভাস ছিল। তো যে আপনার চারুকলায় পাশ করলে ছেলেরা কি করবে, তাদের ভবিষ্যৎ কি? সো এখন মানুষজন একটু হলেও বুঝতে পারছে যে ছবি আঁকাটা শুধু শখের জায়গায় নাই। আর আসলে এটা চারুকলা থেকে পাশ করা কোনো ছাত্র বেকার নাই। আমরা কোনো বেকার প্রডিউস করি না। উনিশশো সালে শিল্পী সমীরণ চৌধুরী, নারায়ণগঞ্জের মানুষ, এখানেই তার জন্ম, বেড়ে ওঠা। ওনার কাছে কতিপয় ছাত্র যারা তারা এসে ওনাকে ধরে এবং তারা কেউ কেউ ওনার কাছে ছোটবেলার ছবি আঁকা শিখতো এখানে একটি কলেজ করার জন্য। তখন কিছুদিনের জন্য শ্রমকল্যাণ ইনস্টিটিউট চাষারায়, সেইখানের বারান্দায় বেশ কিছুদিন ক্লাস হয় আর কি। তারপরে ওইভাবে তো আসলে কলেজ হয় না, কলেজের জন্য নিজস্ব জায়গা লাগে, ভবন দরকার হয়। তারপরে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিদের শরণাপন্ন হন তারা। সেইভাবেই এই দেওভোগের এই রেলের পরিত্যক্ত জমিটি, এইখানে তারা 96 সালের দিকে একটা টিনের ঘর, বেড়ার ঘর, মূলত টিনের ছাউনি বা বাঁশের বেড়ার ঘর, এটা উঠাতে সক্ষম হয়। আমি হচ্ছে শখের বসে ছোট থেকে ছবি আঁকা শিখতাম। তারপরে সেটারে আমি ইচ্ছা জাগলো যে আমি এটা নিয়েই পড়াশোনা করি, এটা নিয়েই ভবিষ্যৎ গড়ে তুলি। এখানে আইসা দেখলাম যে নারায়ণগঞ্জ চারুকলার পরিবেশটা আমার খুবই ভালো লাগছে, এই কারণে আমি নারায়ণগঞ্জ চারুকলাতেই আমি থেকে গেলাম আর কি। আমাদের মুক্তিযুদ্ধের পরপরই দেখা যায় যে আমাদের যখন রাজাকার ছিল, রাজাকারের চিত্র হচ্ছে ব্যঙ্গ করে আঁকা হয়েছে। সেটা হচ্ছে মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তখন থেকেই। সেটা হচ্ছে কিন্তু প্রতিবাদের একটা হাতিয়ার ছিল, সেটা কোনো মশাল ছিল না হাতে। সেখানে মশালের পরিবর্তে হাতে হচ্ছে কলম ছিল, পেন্সিল ছিল, খাতা ছিল, ক্যানভাস ছিল। সেখানে হচ্ছে চিত্রশিল্পীরা সেখানে তাদের হাতের আঁচড়ে তুলিতে বিভিন্ন কালারের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছে সমাজের যেই খারাপ করুণ বাস্তবতাটাকে, যাতে মানুষ খুব সহজে বুঝতে পারে ওই তার চিত্রটা দেখে। সো সেটা একটা হাতিয়ারের মাধ্যম হতে পারে, মানে হাতিয়ারের মাধ্যমে বলা যায়। সেটা যুগ যুগ ধরে শিল্পীদের হাত ধরে আসছে আর কি। একটা দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে হচ্ছে একটা ট্যাবু ছিল চারুকলা নিয়ে। এখনো যে এই ব্যাপারটা এরকম না, কারণ চারুকলার ব্যাপারটা কি হয়, মানুষজন শখ হিসেবে দেখে। ছবি একটা শখ, এটা একটা পেশা হইতে পারে, সেটা চিন্তা করতে পারে না। সো এখন তো এআই চলে আসছে, এখন মানুষজন গ্রাফিক্স করতেছে। সো গ্রাফিক্স যেহেতু চারুকলা রিলেটেড একটা সাবজেক্ট, আমাদের এখানেও আছে গ্রাফিক্স ডিজাইন। সো এখন মানুষজন একটু হলেও বুঝতে পারছে যে ছবি আঁকাটা শুধু শখের জায়গায় নাই। আর আসলে এটা অনেক বড় গ্রাউন্ড তৈরি হয়ে গেছে, যেখানে কিনা ছবি আঁকা নিয়ে শুধু কাজ করা যায়। অনেকেই হয়তো জানে না যে চারুকলা থেকে আপনার সরকারি খাতে, বাংলাদেশের সরকারি খাতে 26টা সেক্টর আছে যেখানে হচ্ছে চারুকলা স্টুডেন্টরা চাকরি করতে পারে, অগ্রাধিকার পায়। তাছাড়াও দেখা গেছে যে বাংলাদেশে যে ঐতিহ্য, কালচারাল যে মুভমেন্টগুলা, সেগুলোতে আমরা চারুকলা স্টুডেন্টরা একটা ভূমিকা রাখি। যেহেতু ছোট কলেজ, সরকারের অনেক পর্যায়ের মানুষদের সঙ্গে আমার সম্পর্ক তৈরি করতে হয়েছে। আমি সেই সমস্ত মানুষদের কাছে গিয়ে আমি কলেজকে যেভাবে উপস্থাপন করতাম তার একটা নমুনা বলি আপনাকে। ওনারাও এই ঠিক আপনার মতো এরকম প্রশ্নই করতো যে আপনার চারুকলায় পাশ করলে ছেলেরা কি করবে, তাদের ভবিষ্যৎ কি, আপনি কি একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন না? তখন আমি বললাম, স্যার সেইটা বলার আগে আমি আপনাকে একটু ছোট্ট একটা কুইজের মতো ধরি, দেখেন আপনি উত্তর দেন। কিরকম? যে স্যার আপনি সম্পূর্ণ শিল্পের মধ্যে ডুবে আছেন, মানে যে আপনি শিল্প ছাড়া চোখেও দেখেন না, দুটো অক্ষর লিখতেও পারেন না। বলে হেয়ালি করতেছেন কেন? আমি বললাম, স্যার আপনার এই কলমের ডিজাইন আর্টিস্টদের করা, চশমা আর্টিস্টদের ডিজাইন করা, এমনকি আপনার পোশাক, জুতা, সমস্ত কিছু, সমস্ত ডিজাইন আর্টিস্টরা করে। তাহলে আর্টিস্টদের কাজ কোন লেভেল পর্যন্ত? এখনো আমার কলেজ থেকে পাশ করা বা চারুকলা থেকে পাশ করা কোনো ছাত্র বেকার নাই। আমরা কোনো বেকার প্রডিউস করি না।